নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের শুক্রবার, আজকের আলোচনা বেদান্ত সাধনা থেকে। বেদান্ত সাধনা সেই সব পত্রাবলী, সেই সব চিঠির সমাহার, যেই চিঠিগুলি ভগবানকে তার গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজ লিখেছিলেন। এবং এই চিঠিগুলির লেখার সময়কাল 1981। 1984-তে গিয়ে এই চিঠির সময়কাল সব সম্পূর্ণ হয়, শেষ হয়। 1984 সালে ভগবানের জ্ঞান লাভের পরে পবিত্রানন্দজির দেহত্যাগ হয়। জ্ঞান লাভের পরই, মানে ভগবানের 1984 সালের 15ই ডিসেম্বর নির্বিকল্প সমাধি, পবিত্রানন্দজি 20 এপ্রিল দেহত্যাগ করেন। তো তার মাঝের যেই চিঠিগুলি ভগবান ক্রমাগত নিজের 56B রেলওয়ে কোয়ার্টারে বসে মনন করতেন, সেই চিঠিগুলি ভগবান এতটাই তার কাছে প্রাণের থেকেও বেশি প্রিয় ছিল যে সেই চিঠিগুলি ভগবান লকারে রাখতেন। আমরা সাধারণত লকারে কি রাখি? প্রচণ্ড মূল্যবান জিনিস, গয়না গাটি, হীরের গয়না লকারে রাখি। জিৎ নমস্কার, সবাইকে প্রণাম এবং নমস্কার। কিন্তু ভগবান লকারে চিঠি রাখতেন, গুরুদেবের চিঠিগুলি। মৌসুমীদি শুভ বিজয়া। আজকের যে চিঠিটি, সেই চিঠিটি 16 নম্বর চিঠি। মাঝখানে একটি চিঠি বাদ গেছে। সেই চিঠিটায় জাস্ট একটা লাইনই ছিল, কারণ মূলত সেটা বিজয়ার চিঠি ছিল। যাজ্ঞসেনী চক্রবর্তী প্রণাম, সবাইকে আমার প্রণাম। তো সেই জন্য সেই চিঠিটার যে একটা লাইন, সেটা এই চিঠিটাতেও সেটা কভার হয়ে যায়, তাই জন্য আলাদা করে আমি আর যাচ্ছি না। তাই 15 নম্বর চিঠির বদলে আমি 16 নম্বর চিঠিতেই এলাম। সরি, একটু গলার ডিস্টারবেন্স রয়েছে, মাঝে মধ্যে একটু অসুবিধা হতে পারে, ক্ষমা করবেন। নিমাই জানা, শুভ বিজয়া, প্রণাম। 16 নম্বর চিঠি বেদান্ত সাধনার থেকে। চিঠিটি লিখছেন পবিত্রানন্দজি। শুরু প্রত্যেকটা চিঠির 1 নম্বর চিঠি থেকে একদম 54 নম্বর চিঠি অবধি, মানে শেষ চিঠি 53 নম্বর চিঠি, প্রত্যেকটা চিঠি শুরু করেছেন শ্রীরামকৃষ্ণ শরণং। কারণ পবিত্রানন্দজির ইষ্ট দেবতা ছিলেন ঠাকুর। তিনি মায়ের, যিনি দীক্ষিত সন্ন্যাসী শিষ্য স্বামী কৃষ্ণানন্দজি, তার শিষ্য ছিলেন। পবিত্রানন্দজির প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণ তপোবন আশ্রমে জনাই রোডে, সেখানে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। তো আজীবন ঠাকুর মা তার ইষ্ট ছিলেন। তো তিনি প্রত্যেকটি চিঠির শুরুতেই লিখতেন শ্রীরামকৃষ্ণ শরণং। শ্রীরামকৃষ্ণ শরণং, শ্রীরামকৃষ্ণ তপোবন, জনাই থেকে লিখছেন। জনাই 3/1/81। ভগবানকে প্রথম যে চিঠিটা লিখেছেন, রোজই এই চিঠি শুরু করার সময় আমি প্রথম থেকে একটু কম্পেয়ার করি। প্রথম চিঠির তারিখ ছিল 30/6/78, দীক্ষা দেওয়ার পরের চিঠি। আর জনাই থেকে এই যে চিঠিটি লিখছেন 3/1/81, প্রায় 2.5 বছরের বেশি সময় হয়ে গেছে। মানে 2.5 বছরের বেশি সময় গুরু শিষ্যের একত্র অতিবাহিত। একত্র মানে পাশাপাশি তো খুব বেশি সম্ভব হয়নি, তার কারণ ভগবান তার চাকরি সূত্রে থাকতেন আসামের মালিগাঁওতে, আবার পবিত্রানন্দজি থাকতেন জনাইতে, কখনো পুরুলিয়াতে। তো তাদের বেশিরভাগ কথাই হতো চিঠির মাধ্যমে। ভগবানের ভিতরে কিছু আসতো, তিনি চিঠি লিখে গুরুদেবকে জানাতেন। এবং চিঠিগুলো পড়লেই বোঝা যায় সাধারণভাবে সাংসারিক উপদেশ ভগবান চাইতেন না গুরুদেবের কাছে। আমাদের সবারই একটা মনে হয় যে একজন গুরু থাকলে তার থেকে বেশ ভালো সাংসারিক উপদেশ চাওয়া যায় না। ভগবানের থেকে শেখার যে যদি জ্ঞান লাভের জন্য গুরুকরণ করা হয়, তাহলে গুরুর সাথে কথা কিভাবে বলতে হয়। এই চিঠিগুলির প্রত্যুত্তর দেখেই বোঝা যাচ্ছে যে ভগবান তার আসামে একটি সংসার, যেখানে গুরুমা ছিলেন, ভগবানের মেয়ে দেবযানীদি ছিলেন,
এবং বিরাটিতেও ভগবানের এক বড় সংসার ছিল, যেখানে মা ছিল, অনেক ভাই বোন ছিল এবং ভগবান পরিবারের বড় ছেলে ছিলেন। এই দুটো সংসারের দায়িত্ব প্লাস তিনি যেখানে বিয়ে করেছিলেন গুরুমার বাপের বাড়িতে, গুরুমা যেহেতু বড় বোন, তো ভগবান ছিলেন বড় জামাই, সেখানেও তার দায়িত্ব ছিল। তিনটে সংসারের দায়িত্ব পালন করার পরেও তিনি গুরুদেবকে কখনো কোনো সংসারের বিষয়ে তেমনভাবে জানাননি। যদি জানাতেন তাহলে কিন্তু আমরা এই প্রত্যেক দিনই চিঠিগুলো পড়ছি, কিছু না উত্তর পবিত্রানন্দজি তো দিতেনি। কিন্তু পবিত্রানন্দজির চিঠিগুলো আমরা পড়ে দেখতে পাই কোনো সাংসারিক কোনো কিছু কিন্তু তার মধ্যে নেই। তো চিঠি শুরু হচ্ছে, কল্যাণ ভাজুনে সুপ্রিয়, তোমার খামের পত্র পেয়ে সব অবগত হলাম। একটু দেরি হইল উত্তর দিতে, কেননা উৎসবের হাঙ্গামা চুকতে 4-5 দিন সময় নিল। প্রায় এটা 3/1/81, কারণ উৎসব সেই সময় জানি না সেই সময় কিসের উৎসব ছিল, হতে পারে কোনো জন্মতিথি পড়েছিল, ঠাকুরের জন্মতিথি বা কিছু এই সময়টা, কারণ জানুয়ারি মাসের আগে কিসের উৎসব আমার ঠিক জানা নেই। তো বলছে তোমার খামের পত্র পেয়ে সব অবগত হলাম। কিন্তু কি অবগত হলেন? অবগত যা হলেন তার উত্তর পরে দিচ্ছেন, সংসারের কোনো কিছু অবগত ভগবান করাননি তাকে। বলছে একটু উত্তর দিতে দেরি হলো, তিনিও তেমনই গুরু, বলতেই পারতেন যে উত্তর দিচ্ছি এই তো অনেক, আমি এত কিছুর মধ্যে তোমায় উত্তর দিচ্ছি এই তো অনেক, কিন্তু তিনি বিনয় করে বলছেন যে একটু দেরি হইল উত্তর দিতে, কেননা উৎসবের হাঙ্গামা চুকতে 4-5 দিন সময় নিল। যে উৎসবের হাঙ্গামা শেষ হতে 4-5 দিন সময় নিল, তারপর একটু ধীরে সুস্থে বসেই উত্তর দিতে হবে, কারণ তার শিষ্য তো তাকে কোনো সাধারণ প্রশ্ন করেনি, তার শিষ্য তো তাকে আধ্যাত্মিক প্রশ্ন করছে। জপ ধ্যান নিয়মিত করিয়া যাইবে, তবে মেশিন লাইক নয়, মানে যন্ত্রবৎ নয়। বলছে জপ ধ্যান নিয়মিতভাবে করবে। আমরা প্রত্যেকেই দীক্ষার পরে জপ পাই, আজকের যেটা মূল বিষয়, যে জপ ধ্যানের মধ্যে আত্মবিশ্লেষণ কিভাবে হবে সেটাই এখানে বলছেন পবিত্রানন্দজি। হ্যাঁ, আজকের আলোচনা জপ ধ্যানের উপরে, জপ ধ্যানের মধ্যে আত্মবিশ্লেষণ কিভাবে সম্ভব সেটা নিয়ে আলোচনা নির্মল চ্যাটার্জি আপনাকে বলছে। বলছেন জপ ধ্যান নিয়মিত করিয়া যাইবে, বলছে সেটা যেন কখনো মিস না হয়। আমরা যেমন প্রত্যেকেই দীক্ষা নিই এবং দীক্ষার ফলে আমরা একটা মন্ত্র পাই, যে গুরু প্রদত্ত মন্ত্র, এবং গুরু বলেন সেটাকে দিনে অন্তত 108 বার জপ করতে। এবার ব্যাপারটা হয় আমরা 108 বার জপে অনেক সময় থেমে যাই। গুরুদেব বলেছেন 108 বার জপ করতে, কিন্তু আর বেশি জপ করতে হবে না এমন তো কথা বলেননি, তিনি তো জব করতেই বলেছেন এটাকে, কিন্তু আমরা 108 বারে মিনিমামে থেমে যাই। তো 108 বার জব করলে যা ফল হয় তাই হয়, দিনের পর দিন কেটে যায়। আমরা দীক্ষা নিই কেন? একটু ভালো থাকবো সেই জন্য, নাকি আমরা দীক্ষা নিই জ্ঞান লাভ করার জন্য? আমাদের উদ্দেশ্য কি সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে। আমরা কেন ঈশ্বরকে ডাকছি? আমার সংসারটা ভালো থাকবে, আমার পরিবার পরিজন ভালো থাকবে সেই জন্য, নাকি আমাকে জ্ঞান লাভ করতে হবে? অপু প্রণাম, নমস্কার। নাকি আমাকে জ্ঞান লাভ করতে হবে, আমি সেই জন্য দীক্ষাটা নিচ্ছি? দীক্ষা দেওয়ার অর্থই কিন্তু তোমাকে জ্ঞান লাভ করার বীজ মন্ত্র দিয়ে দেওয়া হলো। ওই মন্ত্র জপ করতে করতেই কিন্তু তুমি তা মহির হয়ে পরিণত হয়, তা বট গাছে পরিণত হয়। বলছে বীজ মন্ত্র থেকেই তা মহির হচ্ছে। তো বলছে যে জপ ধ্যান নিয়মিত করিয়া যাইবে। আবার অনেক সময় অনেকের হয় যে আমি খুব বিচার করছি, তো জপ ধ্যান করা ছেড়ে দিলাম, এটাও ঠিক নয়। বলছে যেই জবটা করতে দেওয়া রয়েছে মিনিমাম যেটা, সেটা অন্তত করে তারপর যদি তুমি বিচার করতে পারো, বিচার করা মানে মনের দিকে তাকানো, সেই জায়গাটা আমি আসছি পরে, ডিটেলস আরও পবিত্রানন্দজি বলেছেন, যদি সেটা পারো তাহলে সেটা করো, কিন্তু জব ধ্যানটা যেন রোজ করা হয়। ও আমি তো বিচার করি, আমি জব কেন করব? গুরু প্রদত্ত মন্ত্রকে কখনো অসম্মান করতে নেই। তো বলছে জব ধ্যান নিয়মিত করিয়া যাইবে, তবে যন্ত্রবৎ নয়, মেশিন লাইক নয়। বলছে জব ধ্যান নিয়মিত করবে, কিন্তু সেটা মেশিন লাইক হয়ে গেল, আমায় দৌড়ে দৌড়ে যাচ্ছি, স্নান করে এসে আমাকে মানে করগুনে গুনে জব করে ফেলতে হলে 108 বার, এদিকে জব করছি এদিকে আমার মাথায় ঘুরছে
যে আমাকে একে এইটা বলতে হবে, রান্না এই ফোড়নটা দেয়া বাকি রয়েছে, অনেক কিছু মাথায় ঘুরছে, কিন্তু আমার মুখে জব হয়ে যাচ্ছে। ওটা কি জব হলো? জব করা মানে কি, যখন আমার মন প্রাণ সব কিছু ঢেলে দিচ্ছি আমি তাতে, যখন আমার মন তাতে যুক্ত, আমার প্রাণ তাতে যুক্ত, আমার চিন্তা তাতে যুক্ত, সেই নামের সাথে, উচ্চারণের সাথে যুক্ত, যখন এইভাবে আমরা জপ করি তখন জপের ব্যাপারই আলাদা হয়ে যায়, জপের গভীরতাই আলাদা হয়। কিন্তু যখন শুধু আমরা নামটুকু রোজের মতন করে রাম রাম শ্যাম যদুমধুর মতন করে নামটাকে আমরা বলতে থাকি, তখন ঘটনাটা কি হয়, তখন আমরা বলতে বলতে আমরা নানান প্ল্যানিং প্লটিং করে ফেলতে পারি। আমরা রান্নার ফোড়ন, অফিসের এই ফাইল, এই বসকে এটা পাঠাতে হবে, এই করতে হবে, একে এই বলতে হবে, আমরা সব বলতে পারি, কিন্তু সেটা কিন্তু জব হলো না। জব মানে হচ্ছে আমার যেখানে মন যুক্ত, আমার যেখানে হৃদয়ের যুক্ত, আমার যেখানে সমস্ত সত্তা যুক্ত, যদি 108 বারই সেইভাবে জব করা যায় না, সেই সমস্ত কিছু নিয়ে, সব কিছু দিয়ে জবটা যদি হয়, তাহলে দেখা যায় সবার ক্ষেত্রে এক নাও হতে পারে যে তার একটা সময় পর আঙুল থেমে যাচ্ছে, সে যেন ডুবে যাচ্ছে, আর যেন তার মুখ চলছে না। মা বলছেন না যে জবের থেকে ধ্যান বড়, তার ধ্যান হয়ে যাচ্ছে জব করতে করতে। সুবীর মুখার্জি, এই সময় সম্ভবত মায়ের জন্মতিথি ছিল, ঠিক বলেছেন। 15 ডিসেম্বর ওই আশেপাশেই তো মায়ের জন্মতিথি থাকে, তাহলে মায়ের জন্মতিথিই হবে হয়তো। তো বলছে তাতে আত্মবিশ্লেষণ থাকা একান্ত দরকার। আমি জব করে গেলাম, চোখ বন্ধ করে, মধুমিতা দি নমস্কার, চোখ বন্ধ করে ধ্যান করতে বলেছে, ধ্যান করে গেলাম, এরকম মানে জাস্ট চোখ বুজে থাকা। এদিকে আমার ধ্যান যেই কারণে যে আমি আমার আমিটাকে খুঁজছি, আমার মনটা শান্ত তো হচ্ছেই না, আমিটাকে খোঁজাটাও হচ্ছে না, কিছুই হচ্ছে না, অথচ আমার 10 মিনিট কাটানোর দরকার, কাটিয়ে একটু মানে ওই ঠাকুরের আসনে 5 মিনিটে জব দরকার, আর 10 মিনিটে ধ্যান করা দরকার, কোনো মতে শেষ করে উঠে চলে যাচ্ছি। এটার কিন্তু কোনো অর্থ হয় না। তাই বলছে এটা কিন্তু মেশিন লাইক, এবং বেশিরভাগই আমরা এই মেশিনের মতন করে জব আর ধ্যানটাকে করি, যে এটাকে একটু এবার বদলাতে হবে। বলতে তাতে আত্মবিশ্লেষণ থাকা একান্ত জরুরি। আত্মবিশ্লেষণটা কীরকম না, আমি যেটা করছি সেটাতে কি আমার লাভ হচ্ছে, নাকি আমি শুধু জাস্ট সেখানে মানে পাখিদের মতন জবটা করে যাচ্ছি, আমার মন আছে অন্যদিকে, আমার চিন্তা আছে অন্যদিকে, তাতে আমার কি লাভ হচ্ছে? জবের শেষে কি আমি মেলাতে বসি কালকের জব করার পরের আমি, আজকের জব করার পরের আমিতে পার্থক্য কতটা হলো? কালকের জব করার পরের আমি আর আজকের জব করার পরের আমিতে যদি একটুও পার্থক্য না খুঁজে পাওয়া যায়, তাহলে তো আমি বুঝতে পারছি আমি এগোলাম না। প্রত্যেক দিনই আমার তো আরো আরো বেশি, মানে ব্যাপারটা কিরকম, মাটিতে একটা শাবল পড়লো, সেই শাবলটা মানে একদিনে তো কুয়ো খোঁড়া হয় না, একটা শাবল পড়লো, শাবলের খোঁচা পড়লো, তারপরের দিন আরেকটু শাবলের খোঁচা পড়লো, যে শাবলটা মারছে সে কিন্তু জানে গভীরতা বাড়ছে, কারণ পাটা একটু একটু করে গভীরে দেবে যাচ্ছে। তেমনি জব ধ্যান এগুলো তো মনের মধ্যে শাবল মারা, মনটাকে শাবল মেরে বাইরে ফেলা, চল যা, একটা করে শাবল পড়ছে, আর জপের শাবল বা ধ্যানের শাবল একটু করে আমরা গভীরে যাচ্ছি, মন একটু করে সরছে, আমরা একটু করে গভীরে যাচ্ছি। এইভাবেই কিন্তু শাবলের পর শাবল মারতে মারতে হঠাৎ নিচ থেকে একটু কাদা গোলা জল ওঠে, তারপর আরো শাবল মারতে মারতে কিন্তু পরিষ্কার স্বচ্ছ জল ওঠে, যেই জল খেয়ে তৃপ্ত হওয়া যায়। তেমনি আমরা যখন মনের ভিতরে ওই শাবলের খোঁচাটা মারছি জপ এবং ধ্যান দিয়ে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে যে কালকের থেকে আজকে পাটা কি আরেকটু বেশি গভীরে ডুবছে, নাকি এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি তাহলে আমাকে বুঝতে হবে যে আমার কোথাও একটা ভুল হচ্ছে, তখন আমাকে কারেক্ট করতে হবে, নিজেই নিজেকে কারেক্ট করতে হবে।
যে না আমার পাটা তো আজকের পর আরেকটু গভীরে গেল না, তাহলে ভুল হচ্ছে, আরো আমাকে বদলাতে হবে, আরো আরো মন দিতে হবে, আরো মন প্রাণ যুক্ত করে আমাকে জব ধ্যান করতে হবে। তো বলছে তাতে আত্মবিশ্লেষণ থাকা একান্ত দরকার। বেদান্তের অদ্বৈতবাদ হচ্ছে অধিষ্ঠান ও অধ্যস্ত তাৎপর্য ও গূঢ়ার্থ হৃদয়ে ধারণ করা ও সর্বশেষে অনুভূতির উপর স্থাপিত। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা লাইন, আমি ভাঙছি। লাইফটা কেটে গেছিল। বলছেন যে বেদান্তের অদ্বৈতবাদ হচ্ছে অদ্বৈতবাদ, যেখানে দ্বিতীয় বলে কিছু নেই। তো বলছে বেদান্তের অদ্বৈতবাদ হচ্ছে অধিষ্ঠান অধ্যস্ত তাৎপর্য। অধিষ্ঠান মানে ব্রহ্ম, অধ্যস্ত মানে তার উপর আমি যা যা দেখছি। আমার নাম তৃষিতা সেন, আমি একটা মেয়ে, আমার একটা বাড়ি আছে, আমি এই জাতি, এই গোত্র, তারপর আসছে আমি পড়াশোনা, এই এই ওই সেই, এই সমস্ত কিছু অধ্যস্ত হচ্ছে অধিষ্ঠান ফিক্সড। এই অধিষ্ঠান অধ্যস্ত জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয়, কাইন্ডলি একটু বলবেন যে বুঝতে অসুবিধা হচ্ছে অধিষ্ঠান আর অধ্যস্তর জায়গাটা, কারণ এর উপরে কিন্তু অদ্বৈতবাদ দাঁড়িয়ে রয়েছে। সোজা ভাষা, অধিষ্ঠান মানে হচ্ছে ব্রহ্ম, যার উপরে আমি আমি ভাব, মানে আমি এটা, আমি তৃষিতা সেন, আমার মেয়ে ভাব, বা আমি যদি ছেলে হতাম আমার ছেলে ভাব, আমার চাকরি, আমার বাকরি, আমার মন, আমার আত্মীয় পরিজন, সব কিছু। তো সেটাই বলছে যে বেদান্তের অদ্বৈতবাদ হচ্ছে অধিষ্ঠান ও অধ্যস্ত তাৎপর্য। এটা বুঝতে হবে যে অধিষ্ঠান এবং অধ্যস্ত, আমরা যা নিয়ে খেলা করছি সবটাই কিন্তু অধ্যস্ত, কিন্তু সেটা দাঁড়িয়ে আছে অধিষ্ঠানের উপর। যেমন রাস্তায় গাড়ি চলে, রাস্তাটা কিন্তু স্থির, সেটাকে যদি অধিষ্ঠান হিসাবে ধরি, আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি, সেটাকে অধিষ্ঠান ধরলাম রাস্তাটা। যাজ্ঞসেনী চক্রবর্তী ব্যাখ্যা করো সুবিধা। হ্যাঁ, এই ধরো রাস্তাটা অধিষ্ঠান, তার উপর দিয়ে প্রচুর গাড়ি চলে যাচ্ছে, কোনোটা মারুতি সুজুকি যাচ্ছে, কোনোটা ছোটা হাতি যাচ্ছে, আবার কোনোটা মার্সিডিজ বেঞ্চ যাচ্ছে, তার সাথে কিন্তু রাস্তার কোনো সমস্যা হচ্ছে না, রাস্তা যেমন অ্যাজ ইট ইজ তেমন হয়ে রয়েছে। তেমনি ব্রহ্মের উপরে কিন্তু আমাদের মনের নানান খেলা, ব্রহ্মকে বলা হচ্ছে অধিষ্ঠান, সে অ্যাজ ইট ইজ রয়েছে, তার উপর দিয়ে এবার আমাদের মনের নানান খেলা, তার উপরে তৃষিতা সেন আসছে, তার উপরে মন আসছে, আমাদের মনটাই তো বলছে। অধিষ্ঠান মানে ব্রহ্ম, মানে যেই আমিটাকে আমরা খুঁজছি তাকে অধিষ্ঠান বলা হচ্ছে। অরিন্দম মানে এবার পরিষ্কার হয়েছে? যাজ্ঞসেনী দি এবার কি একটু ক্লিয়ার, একটু কি পরিষ্কার লাগছে? মানে এটা শুনে বুদ্ধিতে পরিষ্কার হবে হয়তোবা, কিন্তু এটা অ্যাকচুয়ালি অনুভবে পরিষ্কার হতে হয়, নইলে কখনোই পরিষ্কার হবে না, বুদ্ধিতে একটা পরিষ্কার হয়ে যাবে। তো বলছে যে এই অধিষ্ঠান এবং অধ্যস্ত, অধিষ্ঠান হচ্ছে সেই ব্রহ্ম, এবং তার উপরে আমি তৃষিতা সেন, আমার সব কিছু, এটা ওটা সেটা, হেনা তেনা, আমার আত্মীয় পরিজন, আমার পড়াশোনা, আমার চাওয়া, আমার পাওয়া। এটাকে আরো যদি শর্টে বলি, অহং মম ইদং। হ্যাঁ, একটু বুদ্ধিতেই ধরতে পারবে, এটা অনুভূতি না হলে পুরোটা আসাটা মুশকিল। তো বলছে অহং, এই অহং যেটাকে বলছে সেটাই অধিষ্ঠান। মম হচ্ছে আমার, এই আমি থেকে যেই আমার হলো, তারপরে ইদং, এটা ওটা সেটা, আমার যেই হলো তারপরে এটা ওটা সেটাতে কিন্তু সবকিছু এলো। যে অধিষ্ঠান ও অধ্যস্ত তাৎপর্য গূঢ়ার্থ হৃদয়ে ধারণ করা। বলছে এইটার তাৎপর্যটা বুদ্ধিতে ধারণ বললেন না, কিন্তু পবিত্রানন্দজি বলছেন যে অধিষ্ঠান ও অধ্যস্ত তাৎপর্য এবং গূঢ় অর্থ, গূঢ়ার্থ, এর যে গূঢ় অর্থটি সেটাকে হৃদয়ে ধারণ করতে হবে, মানে অনুভূতিতে বুঝতে হবে। বলছে তারপরেও কি, বলছে তারপরে হচ্ছে হৃদয় ধারণ করো, সর্বশেষে অনুভূতির ওপর স্থাপিত। যে অধিষ্ঠান অধ্যস্ত একটা প্রাইমারি লেভেলে কি বোঝা গেল, যে অধিষ্ঠান হচ্ছে ব্রহ্ম অহং,
অধ্যস্ত হচ্ছে মম এবং ইদং, মানে আমার আসছে, মানে তখন আমার মন, আমার বুদ্ধি, আমার চিত্ত, আমার অহংকার, তারপর এলো আমার পরিজন, আমার ডিগ্রি, আমি মেয়ে, আমি ছেলে। অশোকবাবু ওম নমঃ নারায়ণা, আপনার এই কমেন্টটা মিস করি মাঝে মধ্যে, প্রণাম। তো এই অধিষ্ঠান এবং অধ্যস্ত তাৎপর্যটা এবং গূঢ় অর্থ, এটা একবার শুনে কিন্তু লাভ নেই, একবার শুনে হালকা বুদ্ধিতে ধরা পড়বে, একবার শুনলে অল্প হালকা একটা বুদ্ধিতে ধরা পড়বে। বলছে তারপর এটা নিয়ে যত বেশি চিন্তা করবে, এটার হৃদয় ধারণ করার উপায় কি না, বলছে এই কথাগুলো নিয়ে জাস্ট চিন্তা করা, জাস্ট খেতে বসতে, খুব কঠিন কাজ কিছু বলা হচ্ছে না, খেতে বসতে শুতে জাস্ট এই কথাগুলোকে ভাবা যে অধিষ্ঠান মানে হচ্ছে ব্রহ্ম, যে ভিতরে বসে রয়েছে, যাকে ঈশ্বর বলছি, যাকে পেলে ঈশ্বর লাভ বলা হচ্ছে, অহং আমারই ভিতরে বসে, আমি তাকে বাইরে প্রচুর খুঁজে খাজে বেড়াচ্ছি আর কি। বলছে এইটা অধিষ্ঠান আর অধ্যস্ত, ধরুন ভাতটা বাড়ছি, শ্রীমতী দি প্রণাম, রাধে রাধে, ভাতটা বাড়ছি, তখন যদি আমার মনে হয় এটা অধ্যস্ত, সারাক্ষণ যদি এইভাবে বিচারটা চলে, আমরা কিছু করছি যে এটা অধ্যস্ত, তাহলে অধিষ্ঠানটা কোথায়? জাস্ট তালাটা ঘুরিয়ে দাও, তালাটা এভাবে খুললে তালা ওপেন হয়ে যায়, তালাটা এরকম করলে তালা লক হয়। তো যখনই আমরা ভাত বাড়ছি, আমরা কথা বলছি, সব করছি, তার মধ্যে যদি আমাদের ভিতরে একটা চিন্তা চলতে থাকে, এটা তো অধ্যস্ত, তাহলে অধিষ্ঠানটা কোথায়, মানে আমার আমিটা কোথায়, সেই চিন্তাটা যদি চলতে থাকে, তাহলে আস্তে আস্তে এটার গূঢ় অর্থ হৃদয়ে ধারণা হয়। হৃদয়ে ধারণা হওয়াটা কিন্তু আসল, বলছে ধীরে ধীরে তার হৃদয়ে ধারণা হয় এবং সর্বশেষে অনুভূতির উপর স্থাপিত, বলছে, এবং সর্বশেষে এটা কিসের উপর স্থাপিত না, অনুভবের উপর প্রতিষ্ঠিত, এই গূঢ় অর্থটা। কিছুটা কি পরিষ্কার হলো? অ্যাটলিস্ট বুদ্ধিতে কিছুটা ক্লিয়ার? অধিষ্ঠান এবং অধ্যস্ত একটু যদি কমেন্ট করে জানান, আমার একটু সুবিধা হয় বুঝতে। মানে পুরোটা পরিষ্কার একদমই হবে না, হালকা বুদ্ধিতে ক্লিয়ার হবে। অধিষ্ঠান ব্রহ্ম, যেটা আমার মধ্যেই আছে, যেটাকে আমি খুঁজছি ঈশ্বর বলে, ঈশ্বর লাভ করবো বলে। আর অধ্যস্ত হচ্ছে যে খুঁজে বেড়াচ্ছে, যে তাকে খুঁজে বেড়াচ্ছে ঈশ্বর কোনটা, সোজা ভাষা একদম। এই হচ্ছে অধিষ্ঠান এবং অধ্যস্ত। এবার এটাকে যত বেশি মনের মধ্যে রোল করাতে থাকবে, চিন্তা করতে থাকবে, যত বেশি চিন্তা, মানে মনের মধ্যে তত বেশি করে, ওই বললাম না কুয়ো খুঁড়তে গেলে শাবলের আঘাত করতে হয় আর মাটিটা উঠে যায়, তেমনি মনের মধ্যে যত চিন্তা তত বেশি ওই জায়গাটাকে খোঁচানো, ওই জায়গাটা খোঁচানো থেকে যাজ্ঞসেনীদি সরো না, ওই জায়গাটাকে খোঁচাতে থাকো। খোঁচানো ইম্পর্টেন্ট। অনেক সময় খোঁচালে ঘা হয়ে যায়, কিন্তু এখানে খোঁচালে হৃদয় ধারণা হয়, তারপর অনুভূতি লাভ হয়। মানে বলে না খুঁচিয়ে ঘা করা, আর এটা হচ্ছে খুঁচিয়ে ব্রহ্মজ্ঞান লাভ করা। জোকস অ্যাপার্ট। তো বলছে যে অধিষ্ঠান ও অধ্যস্ত তাৎপর্য গূঢ়ার্থ হৃদয়ে ধারণ করা, সর্বশেষে অনুভূতির উপর স্থাপিত। হৃদয়ে ধারণ করা হলে তারপর অনুভূতির উপর এটা স্থাপনা হবে, এবং সেটা কখন হবে, কিভাবে হবে আমরা জানি না। আচ্ছা, মোটামুটি সবাই বলছে একটু আধটু হচ্ছে, ঠিক আছে, তাহলে একটু আধটুই হবে, কিন্তু বারবার বলছি এই অধিষ্ঠান অধ্যস্ত কিন্তু অদ্বৈতবাদের মূল বিষয়। বারবার এটা নিয়ে চিন্তা করতে করতে দেখবেন চিন্তার জটটা যেন কেটে যায়। এখানে বেদান্তের মজাটা, মানে আমি কেন বেদান্ত চর্চা করি বললে আমি উত্তর দেবো যে অ্যাকচুয়ালি এখানে আমি মজা পেয়েছি, যে কারণ আমারই মন চিন্তা করতে করতে দেখি ভিতরে সেই জট ছেড়ে যাচ্ছে। হ্যাঁ অরিন্দম মান্না, আপনি এভাবেই বুঝুন, কিন্তু ধেয়টাকে তাকে খুঁজুন, যত খুঁজবেন দেখবেন মনটা অন্যরকম হচ্ছে। যেই মনটা নিয়ে ধেয়টাকে খুঁজতে বসছেন, মানুষবালা এই চিঠিগুলোর পিডিএফ না, মনে হয় পিডিএফ করার নেই, আমাকে খোঁজ নিতে হবে একটু। যত বেশি চিন্তা করবেন না এই কথাগুলো নিয়ে, তত বেশি দেখবেন আস্তে আস্তে আজ কাল পরশু যেই মনটা নিয়ে এই মানে এই আমিটাকে খুঁজছিলেন, যেই মনটা নিয়ে অধিষ্ঠানটা খুঁজছিলেন, যেন ভিতরে একটা অদ্ভুত করে জট ছেড়ে যায়। আমারই মনের জট জাস্ট আমারই চিন্তার জন্য অল্প 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 করে ছেড়ে যেতে থাকে। এটা একটা অদ্ভুত খেলা।
এই জন্যই অদ্বৈত বেদান্তটা আমার ভালো লাগে, যে এটা নিজের সাথে নিজের খেলা। চিন্তা মানে মনন করতে হবে, মনন করার কথাই বলছি। এই যে বারবার চিন্তাকেই মনন করা বলা হচ্ছে, বলছে বারবার চিন্তা করতে করতে অটোমেটিক্যালি, ধরুন আপনি ওই যে কুয়ো খুঁড়ছেন না, মানে এই উদাহরণটা প্রথম দিলাম তাই বারবার এই কথাটাই বলছি, যে কুয়োটা খুঁড়ছেন, একটা জায়গায় দাঁড়িয়ে মাটি কোপাচ্ছেন, মাটিটা বাইরে ফেলছেন, মাটি কোপাচ্ছেন, মাটিটা বাইরে ফেলছেন। তো কখন যে আপনি হঠাৎ দেখবেন যে উপরের দেওয়ালটা বেশ অনেকটা উঁচুতে উঠে গেছে, আপনি অনেকটা গভীরে, কখন গভীরে ঢুকে গেছেন আপনি হয়তো বুঝতে পারছেন, আপনি এক মনে শাবল দিয়ে মাটি কেটে যাচ্ছেন। তো যখন এই হঠাৎ করে উপর দিকে তাকিয়ে দেখা যায় আরে বাস একটু অন্যরকম লাগছে, তো এই ফিলটা কিন্তু দারুণ। যে এইটার জন্য আমার বেদান্তটা ভাল লাগে, যে শুধু স্ক্রিপচার্স নয়, শুধু বলে যাওয়া কথা নয়, বেদান্তটা এমনই যেটা আমাদের অনুভূতিতে ধারণাটা করায়, যা বলছে তা অনুভব হয়। শুধু বলছি স্ক্রিপচার্স, দ্যাটস নট, যেটা বলছি সেটা আমারই ভিতরে আমি অনুভব করছি, এবং এই অনুভূতিটাই আসল। তাই বলছে যে সর্বশেষে অনুভূতির ওপর স্থাপিত, তা সবার শেষে এটা অনুভূতির উপর স্থাপনা হবে। তো এর পরের লাইনটা বলছেন যে দ্রষ্টা ও দৃশ্যর বিচার। আজকের চিঠিটা বেশ কঠিন আছে, একটু কনসেন্ট্রেট করে শুনবেন, এরপর আরো একটু কঠিন জায়গায় আসছে। দ্রষ্টা এবং দৃশ্যর বিচারটা ভালোভাবে মনে জাগরুক রাখিবে। আত্মা এবং অনাত্মা এই দুইটি টার্মস মনন বা ধ্যানের বিষয়ে। আমি প্রথম লাইনটায় আসছি, বলছে দ্রষ্টা এবং দৃশ্যর বিচারটা ভালোভাবে মনে জাগরুক রাখিবে। দ্রষ্টা যে দেখছে, আর দৃশ্য যা দেখা হচ্ছে, যে এই বিচারটা ভালোভাবে মনে জাগরুক রাখিবে। ব্যাপারটা বিচারটা কিরকম, যখন আমি চোখ খুলে আছি, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি আমরা, তখন আমাদের সামনে আমরা অনেক কিছু দেখতে পাই, সেটা আমরা জানি, আমরা চোখ খুলে আছি, আমাদের চোখে রিফ্লেকশন হচ্ছে, সেটা আমাদের হাইপোথ্যালামাসে ধাক্কা মারছে, এবং আমরা দৃশ্যটা আমাদের সামনে অবতারণ হচ্ছে, আমরা সেটাকে ধরতে পারছি। এবার কথা হচ্ছে, এটা তো চোখ খুলে দেখা, এবার চোখ বন্ধ করেও একরকমের দেখা হয়। একটু দেখতে হয়তো সময় লাগবে, কিন্তু 2-3 দিন বসলে দেখবে চোখ বন্ধ করার পরেও প্রচুর দেখার আর শেষ হচ্ছে না। এটা দেখছি, ওটা দেখছি, সেটা দেখছি, মানে জগৎটা আসলে বাইরে না, জগৎটা ভিতরে। তখন নিজের মনে হায় হায় করতে ইচ্ছা করবে, আরে জগৎটা কোথায় ছিল, বাইরে না ভিতরে? তখন নিজের ভেতরে প্রচুর দেখা দেখি শুরু হয়ে যায় নিজের ভিতরে। তখন আমরা কখনো সুইজারল্যান্ড যাচ্ছি, কখনো ভারতে বসে রয়েছি, কখনো কাউকে গিয়ে গালাগালি দিচ্ছি, কখনো সিনেমা দেখছি, কখনো এর কথা মনে করে গালমন্দ করছি, কখনো তার কথা মনে করে সুন্দর চিন্তা ভেসে আসছে, কখনো এটা খেতে ইচ্ছা করছে, কখনো ওটা খেতে ইচ্ছা করছে, সবটাই দৃশ্য হিসাবে আমার সামনে আসছে, কিন্তু আমার চোখ বন্ধ, আমার সামনে অত দৃশ্যই নেই, কিন্তু আমার মন দৃশ্য সৃষ্টি করছে, প্রত্যেক মুহূর্তে মন দৃশ্য সৃষ্টি করছে। এবার হয়টা কি, সেটাই বলছে দ্রষ্টা এবং দৃশ্য, মানে আমি চোখ খুলে বাইরের জিনিস দেখছি এক প্রকার, কিন্তু আমি চোখ বুজে নিজের ভিতরেও সমানে দৃশ্য দেখে যাচ্ছি, সেখানেও কিন্তু আমি দ্রষ্টা, এবং আমার মনই দৃশ্য, এবং আমার মনই দৃশ্য দেখাচ্ছে কাকে না আমাকে। আমার মনটাই কিন্তু ভাগ হয়ে দ্রষ্টা এবং দৃশ্যে ভাগ হয়ে গেছে। আমি কিন্তু আরো সূক্ষ্ম জায়গায় ঢুকছি, বুঝতে অসুবিধা হলে প্লিজ বলবেন। আমার মনটাই ভাগ হয়ে, একটা মন চুপচাপ বসে দেখছে, আর একটা মন সিনেমার পর্দার মতন এক একটা সিনারি আমাকে দিয়ে চিন্তা করাচ্ছে। এবার হয় কি, মাঝে আমরা মোস্ট অফ দ্য টাইম হয় কি, যে আমরা যে দেখছে আর যেটা দেখছে, আবারও বলছি, যে দেখছে যেটা দেখছে দুটো এক হয়, আমরা কাঁদতে বসে যাই, বা আমরা হাসতে বসে যাই, বা আমরা আনন্দ পেতে শুরু করে দিই। মানে ধরুন আমার দেখার কথা ছিল যে আমার একটা সিনেমা দেখার কথা ছিল, রং দে বসন্তি দেখার কথা। রং দে বসন্তিতে, কেন রং দে বসন্তি সিনেমাটার কথা বলছি, আমার মানে ওই সিনেমাটা ছোটবেলায় দেখে একটা খুব দারুণ লেগেছিল মনে, সেই জন্য বলছি। একটা বন্ধুদের প্রচণ্ড হাসি মজার সিন আছে, ওখানে আমরা প্রচণ্ড হাসছি,
উপর থেকে সব নিচে পড়ছে, জলের মধ্যে, কলেজের মধ্যে পড়ছে, আবার শেষে যখন সব ছেলেগুলো একের পর এক প্রাণ দিচ্ছে, তখন আমরা টেরই পাই না কখন চোখ দিয়ে আমাদের জল বেরিয়ে যায়। কিন্তু আমাদের মনে থাকে না, যখন হাসছি তখনও মনে থাকে না ওটা সিনেমা। আমরা ওর সাথে এতটাই একাত্ম হয়ে যাই যে আমরা ওটা আমাদের একটা মনে হয় আমাদের সাথেই ঘটছে, তাই আমরা ওটার আনন্দ নিতে থাকি। এবং যখন আমরা কাঁদি, অজান্তে চোখ থেকে জল বেরোয়, তখনও কিন্তু আমরা প্রখরভাবে তার আনন্দ দুঃখটাও শুষে নিতে থাকি। কারণ আমরা ভাবতেই পারি না সিনেমাটার থেকে আলাদা। কখন ভাবতে পারি না? যখন সিনেমাটা ধূপ করে শেষ হয়ে গেল, হলের আলো জ্বলে উঠলো, তখন আমরা সিনেমাটার থেকে আলাদা হই। এই অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিট্যাচমেন্ট, ডিট্যাচমেন্ট ইজ যখন কখন হলো না, আমাকে সতর্ক করে দেওয়া হলো, এই তুমি সিনেমা দেখছো, হলের আলো জ্বলে উঠলো, সবাই উঠে দাঁড়ালো, এই তুমি সিনেমা দেখছো, তখন আমরা একটু লুকিয়ে চোখের জল টল মুছি। মানে রং দে বাসন্তী লাস্ট সিন তো ওরকমই, যারা যারা হলে দেখেছেন বা যারা এমনি দেখেছেন। তো আচ্ছা, যার যা প্রশ্ন আমি শেষে উত্তর দিচ্ছি। কি লিখছেন? আমার আত্মা এই মুহূর্তে আপনার আত্মার সাথে সংযুক্ত হয়ে যাবে। না না, হয়ে যাবে টাবে না, সংযুক্ত হয়েই আছেন। মোহাম্মদ রোশন যেটা বলছেন, এটা কি আপনি জানেন যে আমার আত্মা আর আপনার আত্মা এক এই মুহূর্তে আপনার আপনার বলে কিছু নেই, এক হয়েই রয়েছে। যাবে টাবে ফিউচার নয়, এখনই হয়ে আছে। এটা বোধহয় আপনি জানেন না। যাই হোক, এইসব কথা থাক, একটা প্রসঙ্গ চলছে, আমি প্রসঙ্গান্তরে যেতে চাই না। তবে এটুকু আপনি নিশ্চিত জেনে রাখুন মোহাম্মদ রোশন, এই মুহূর্তেও আমি আপনি এক, কোনোদিনই আলাদা ছিলাম না, কোনোদিন আলাদা হবেও না, যে আবার জুড়তে হবে, এটা গুরুকৃপায় আমি জানি। তো এই যে সিনেমাটার কথা বলছি, তেমন যখন আমরা চোখ বুঝবো, আমরা কিন্তু তখন ভিতরেও একটা সিনেমা দেখতে থাকি। সেই ভিতরের সিনেমাটার গল্পটা কীরকম হয়, সেই সিনেমাটার সাথে আমরা বেশিরভাগ সময় অ্যাটাচ থাকি। তখন বলি, কই আমাদের ধ্যান ট্যান কিছু হলো না, সারাক্ষণ মন চঞ্চলই থাকলো। যে আমরা সারাক্ষণ আমাদের মন চঞ্চলই থাকলো, আমাদের তো ধ্যান টান হলো না। আর কখন আমরা বলি ভালো ধ্যান হয়েছে না, যখন আমরা বুঝি যে এটা সিনেমা দেখছি এবং দৃশ্যগুলো আসে এবং চলে যায়, আসে এবং চলে যায়। এটাকে বিচার বলা হচ্ছে। ধ্যান অনেক রকম হয়, এটা বেদান্তের বিচারের ধ্যান, যে আমি চুপচাপ বসে আছি দ্রষ্টা হয়ে, দৃশ্যগুলো আসছে এবং চলে যাচ্ছে, একের পর এক দৃশ্য আসছে চলে যাচ্ছে, তার সাথে আমি একাত্ম হচ্ছি না, আমি হাসতেও যাচ্ছি না দৃশ্যর সাথে, আমি দৃশ্যর সাথে জুড়ে কাঁদতেও যাচ্ছি না। এবং একটা সময় পর কি হচ্ছে, যেহেতু দৃশ্যগুলোর সাথে আমি অ্যাটাচড হচ্ছি না, দৃশ্যের সংখ্যা কমে আসছে, দৃশ্যকে পাত্তা দিচ্ছি না, ও আর কত সামনে আসবে। একটা সময় দৃশ্য কমতে শুরু করে এবং একটা সময় পরে দৃশ্য আর থাকে না, কিন্তু দ্রষ্টা বসে থাকে। মানে আমি বসে রয়েছি কিন্তু আমার সামনে আর কোনো দৃশ্য নেই, কিন্তু আমি যে বসে আছি এই আমির বোধটা আমার মন আমাকে জানান দিচ্ছে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় ঢুকছি। মানে পবিত্রানন্দজি ওভাবেই লিখেছেন, ওভাবেই ভগবানকে চিঠি লিখেছেন, আমি তো তার 1%ও যেতে পারছি না, তাও যাচ্ছি মানে ভীষণই সূক্ষ্ম জায়গায় ঢুকছে আর কি ব্যাপারটা। তো বলছে এটাকেই বলছে, দ্রষ্টা ও দৃশ্যের বিচারটা ভালোভাবে মনে জাগরুক রাখিবে। অ্যাটলিস্ট প্রথম শুরু করা উচিত যে আমি দেখছি, চোখ বুজে আমি দেখছি, একাকার না হয়ে আমি দেখছি, দৃশ্যের সাথে আমি মিশে না গিয়ে দেখছি। তারপর একটা সময় দৃশ্য কমতে কমতে জিরোতে আসবে, তখন শুধু আমিই বসে আছি, দৃশ্য কিছু নেই, কিন্তু আমি আছি। আপাতত এই অবধি যদি যাওয়া যায়, তাহলে এরপরের ব্যাপারটা আরো গভীরে, সেটা অন্য কোনো সময় বলা যাবে। তো বলছে এটাই দ্রষ্টা ও দৃশ্যের বিচার। বলছে ভালোভাবে মনে জাগরুক রাখিবে। আত্মা ও অনাত্মা এই দুইটি টার্মস মানে শব্দ মনন বা ধ্যানের বিষয়। বলছে আত্মা এবং অনাত্মা, যতক্ষণ আমি আত্মাকে খুঁজছি ততক্ষণ তো অনাত্মা হয়ে আমাকে আত্মাকে খুঁজতে হবে। অনাত্মা না হলে আমি তো আত্মাকে খুঁজতে বেরোতে পারবো না। আত্মাকে খুঁজছি মানে কি, আমি অনাত্মা হয়েছি তাই আত্মাকে খুঁজছি, আমি আত্মা হয়ে আত্মাকে খুঁজতে পারবো না। আমাকে অনাত্মা সাজতে হবে, অনাত্মার মেকআপ নিতে হবে, তারপর আমি আত্মাকে খুঁজে পেয়ে বলবো এ বাবা অনাত্মা কোথায় ছিল, কোনোদিনই তো ছিল না, সেটা পরের ব্যাপার। কিন্তু যখনই আমি আত্মাকে খুঁজছি তখনই অনাত্মা আছেই, মানে অনাত্মা হয়েই আমি আত্মাকে খুঁজছি।
যে আত্মা ও অনাত্মা এই দুইটি মনন, শব্দ দুটো মনন বা ধ্যানের বিষয়। বলছে এই শব্দ দুটো নিয়েই মনন বা ধ্যান করতে পারো, যে আমি আত্মা কোথায়, আত্মাটা কোনটা। যে এটা খুব মনন মনন বা ধ্যানের বিষয় এটা। সর্ববৃত্তির প্রকাশক আমার স্বরূপ, তাকে প্রকাশ করার কেউ নেই। যে সর্ববৃত্তির প্রকাশক আমার স্বরূপ, বৃত্তি মানে আমার চাওয়া, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই, এই করতে করতে যদি আমি নিচের দিকে নামি, আমি এই, আমি ওই, আমি সেই, আমি তৃষিতা সেন হয়ে আমি মেয়ে, আমি ছেলে, আমি ওটা, আমি সেটা। বলছে এই সমস্ত বৃত্তির প্রকাশক, এই সমস্ত বৃত্তির প্রকাশক আমার স্বরূপ। আমার স্বরূপ, স্বরূপ, আমার সে নিজের যে রূপ, সেই রূপ আছে বলেই কিন্তু আমার, আমি তৃষিতা তো পরের ব্যাপার, আমি বলতে পারছি। এই আমি বলতে পারছি মানে কিন্তু আমার সেই স্বরূপের উপর দাঁড়িয়ে আমি শব্দটুকু বেরোচ্ছে। তারপরে খেয়াল পড়ছে আমার চেহারার গঠন অনুসারে আমি মেয়ে বা আমি ছেলে, তারপর আমি তৃষিতা, আমার বাড়ি এই, আমার বাবাই, আমার মাই, আমার বংশই, আমার পরিচয়, হ্যাঁ নেই ত্যান নেই, অনেক কিছু। তাই বলছে যে সর্ববৃত্তির প্রকাশক আমার স্বরূপ, আমার সমস্ত বৃত্তিকে প্রকাশ করছে আমার স্বরূপ, তাকে প্রকাশ করার কেউ নেই। যে নিজেই স্বয়ং প্রকাশিত, যে নিজেই স্বয়ং প্রকাশিত, তাকে কে প্রকাশ করবে? সূর্যকে কি কেউ প্রকাশ করতে পারে? আগুনকে কেউ প্রকাশ করতে পারে? আগুনকে কেউ বললাম যে চলো আমরা আগুনকে প্রকাশ করব, হয় নাকি? আগুনের জন্যই হয়তো সেই ঘরটা পুরো আলোকিত, কিন্তু এবার ঘরে যারা বসে আছে তারা মানে সেই আগুনের আলোতেই তারা নিজেরা নিজেদের দেখতে পাচ্ছে, এবার বলছে আমরা আগুনকে প্রকাশ করতে যাবো, এটা তো হয় না। যে আগুন কিভাবে প্রকাশিত হবে না, আগুন একদম লেগে যখন ছারখার হয়ে তুমিও ছাই হয়ে মিশে যাবে, তখনই আগুন কেমন তুমি টের পাবে, তার আগে আগুনকে প্রকাশ করা যাবে না। আমি সমস্ত উত্তর পরে দিচ্ছি। বলছে সর্ববৃত্তির প্রকাশক আমার স্বরূপ, তাকে প্রকাশ করবার কেউ নেই। জীব সাক্ষী আমার অন্তরে অন্তরতম অখণ্ড চৈতন্য, যাহা আমার আসল আমি। অপূর্ব একটা লাইন। বলছেন জীব সাক্ষী আমার অন্তরে অন্তরতম অখণ্ড চৈতন্য। বলছে আমার জীব ভাবের সাক্ষী, আমারই জীব ভাবের সাক্ষী আমারই ভিতরে বসে আছে। বলছে সে আমার অন্তরে অন্তরতম অখণ্ড চৈতন্য, যা খণ্ডিত নয়, যা এটা ওটা সেটা নয়, যেটা অখণ্ড, যেটা কোনোদিন হবে, কোনোদিন হয়েছে, কোনোদিন মানে হতে পারে, এই রকম কিছু নেই যার। বলছে যেটা চিরকালীন একাকার, চিরকালীন এক। বলছে জীব সাক্ষী আমার অন্তরের অন্তরতম অখণ্ড চৈতন্য, যাহা আমার আসল আমি। সে আসল আমিটার খোঁজই বিষয় আমাদের। বলছে সেই আমিটাকে না জীব সাক্ষী, যে আবার আমি যে জীব এটা বলে সে দেখাচ্ছে, বলছে সে ভিতরে বসে আছে সেই অখণ্ড চৈতন্য, সে অন্তরের অন্তরতম, সে আমার এত কাছে, তাকে আমি খুঁজে বেড়াই, তাকে আমি আত্মা বলে খুঁজে বেড়াই, তাকে আমি ঈশ্বর বলে খুঁজে বেড়াই, তাকে আমি ব্রহ্ম বলে খুঁজে বেড়াই। অথচ তাকে নিয়ে আমি ঘুমাতে যাই, তাকে নিয়ে আমি ঘুম থেকে উঠি, তাকে নিয়ে আমি এখন কথা বলছি, তাকে নিয়ে আমরা এখন শুনছিও, তাকে নিয়ে আমরা বাথরুম অবধি যাই, অথচ তাকে আমরা কোথায় কোথায় খুঁজি। যে তাহাই আমার আসল আমি, এখানে সকলেই ভালো আছি, শুভেচ্ছা জানবে, ইতি সতত শুভানুধ্যায়ী বাবা। বলছে যে এখানে সকলেই ভালো আছে, শুভেচ্ছা জানবে, ইতি সতত শুভানুধ্যায়ী বাবা। পবিত্রানন্দজি ভগবানকে নিজে থেকেই বাবা বলে সম্বোধন করেছিলেন, মানে তিনি ভগবানের বাবা হিসাবে নিজেকে সম্বোধন করেছিলেন। তো বলছে তোমার সতত শুভানুধ্যায়ী, তোমার সবসময় আমি ভালোই চাইব। আজকের চিঠিটা এখানেই শেষ। বেশ বেশ কঠিন চিঠি, আজকের পুরোটাই কঠিন চিঠি। কতটুকু আমার পক্ষে বলা সম্ভব হয়েছে আমি জানি না,
আমি চেষ্টা করেছি যতটুকু তিনি বলিয়েছেন তা মানে তা হয়েছে আর কি। এবার আপনাদের যা প্রশ্ন আপনারা বলতে পারেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দিতে। পবিত্রবাবু, আমি এটুকুতে সহজ হয়েছি মা, আর জানি না মা, তবে দেখি পরে কি প্রকাশ হয় মা। বেশ। যাজ্ঞসেনী চক্রবর্তী, হ্যাঁ মানে চিঠিগুলো অপূর্ব। আর একটা টাইম আমি মজা করে বলতাম, বা মানে চিঠির বইটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সব থেকে পাতলা বই, মানে জাস্ট বইয়ের দিকটা তোমায় দেখে এইটুকু বইটা আর কি। তো আমি বলতাম যে হ্যাঁ এত ছোট বই তো, মানে ভিতরে পুরো কালকিউটের বিষ ভরা, মানে একদম ছোবল মারলেই ছবি। মানে যদি সত্যি কথা বলতে বেদান্ত সাধনার চিঠিগুলো নিয়ে যে কোনো একটা চিঠি ধরে যদি কেউ মনন করতে বসে পড়ে তার জ্ঞান লাভ হয়ে যায়। মানে এটা সত্যেরও সত্য, মানে আমি না জেনে না পরীক্ষা করে এই কথাটা বলছি না। তো বেদান্ত সাধনার চিঠি মানে প্রত্যেকটা চিঠি অপূর্ব, মানে প্রত্যেকটা চিঠি পবিত্রানন্দজি ভগবানকে অজাতবাদের উপর লিখেছিলেন, একদম প্রথম চিঠি থেকে শুরু করে শেষ চিঠি অবধি, এবং বেদান্তের সর্বশ্রেষ্ঠ উপদেশ দিয়েছিলেন। যাজ্ঞসেনী দিন না, এই আমি বলেই যাব তুমি শুনেই যাবে এরকম বললে হবে না। আমি বলে যাওয়ার পরে তোমাকে ওটা চিন্তা করতে হবে, তোমাকে একটু ওটা নিয়ে চিন্তা করতে হবে। যদি চিন্তা না করো তাহলে লাভের লাভ কিছু হবে না। একটু রিকোয়েস্ট তোমার কাছে, একটু রিকোয়েস্ট, তুমি যা শুনলে তার মধ্যে থেকে যেটা তোমার ভালো লাগে, যেই বিষয়টা, পুরোটা নিয়ে তো চিন্তা করা যায় না, পুরোটা নিয়ে তো কথা বলাও যায় না, তো তুমি তার মধ্যে যেটা পছন্দ লাগলে, এটা তো রেকর্ডেড থাকবে, মানে লাইফটা ফিনিশ হয়ে যাওয়ার পর এটা রেকর্ডেড থাকে, তুমি লাগলে রেকর্ডটা আর একবার শোনো, শুনে যেটা ইচ্ছা সেই কথাটা নিয়ে নাও, টপিকটা নিয়ে নাও, টপিকটা তুলে নাও, তুলে নিয়ে সেই লাইনটা বারবার মনের মধ্যে জাস্ট ঘোরাতে থাকো, এবং সেই লাইনটাকে বারবার মনের মধ্যে রোল করতে থাকো, ঘোরাতে থাকো, দেখবে নিজের মনের ভিতর অন্যরকম চিন্তা খুলছে, অন্য ডাইমেনশন খুলছে। তো এটাই আর কি, মানে বেদান্ত সাধনা চিঠি যতটা না শোনার তার থেকেও বেশি কোনো একটা কিছু সেটার থেকে মানে পিক আপ করে সেটা নিয়ে আরও বেশি চিন্তা, আরও বেশি চিন্তা, আরও বেশি চিন্তা, এবং তারপর একটা সময় নিজের মনেরই পরিবর্তন নিজের দেখে নিজের অবাক হওয়া। আচ্ছা, অরিন্দম মান্না, বিভিন্ন জায়গায় লেখা থাকে নাম চলছে, তো এর অর্থ কি? আমি জানি না, নাম চলছে এরম কথা আমি ঠিক জানি না। ভগবানই যে সব, ওটা এক প্রকার জ্ঞান মধুমিতাদি। আবার ভগবান সব, এটা এক স্তরের জ্ঞান। আরো গভীরের জ্ঞান হচ্ছে ভগবানই সব, মানে তুমি আছো, ভগবান আছে, দুই আছে, তুমি এবং ভগবান একাকার হলো না, কিন্তু দ্বৈতবাদ থেকে গেল। এরও গভীরে হচ্ছে আমি, মানে আমিও নেই তাই ভগবানও নেই, কিছুই নেই। তারপর যখন আবার ফেরত আসা, ওটাই জ্ঞান। তারপর ফেরত এসে তখন একটা তো ভক্তি ধরে থাকতে হয়, যখন নইলে যখন আমি নেই এই অবস্থা হয়ে যাচ্ছে, মানে মন পুরো উড়ে যাচ্ছে, তখন একটা কিছু ধরে থাকতে হয়, তখন এটা ভিতরে স্থির হয় যে ভগবানই সব হয়েছেন, যার যে ভিতর থেকে যেটা আসে। কিন্তু ভগবানই সব, এটা জ্ঞান নয়, এটা অজ্ঞানও নয়, এটা জ্ঞানই, কিন্তু এটা একটা স্তরের জ্ঞান যে ভগবানই সব হয়েছেন। কিন্তু আরো গভীরে হচ্ছে যে ভগবানই বা কোথায়, আমিই বা কোথায়, প্রথম আমিই বা কোথায়, তুমিই বা কোথায়, আমি না থাকলে তুমি কই। ভগবানকে আলাদা করে খুঁজে পাচ্ছি না, পুরো জাপটা জাপটি হয়ে গেছে। শিখাদি, ভয়েসটা খারাপ লাগছে? শিখা রয়, ভয়েসটা খারাপ লাগছে, মানে উল্টাপাল্টা হয়ে গেছে, কর্কশ লাগছে? মানে তখন জাপটা জাপটি হয়ে গেছে, আমি ভগবান সব কিছু আলাদা করে খুঁজে পাচ্ছি না মধুমিতাদি। যখন এই অবস্থা, সেটা জ্ঞান যে ভগবান সব হয়েছে, সব কোথা থেকে পাবো? সব মানে সব, সমস্ত কিছু, সমস্ত কিছু কোথায়? ভগবান আবার সমস্ত কিছু কোথায়? আবার আমি দেখছি কোথায়? এই তিনটে আলাদা কই? যখন সব জাপটা জাপটি হয়ে যায়, কিছু আর আলাদা খুঁজে পাওয়া যায় না, তাহলে সেটাই জ্ঞান। ভারী লাগছে কি জানি না।
আশা করি কে বলছেন, মধুমিতাদি, একটু ক্লিয়ার করা গেল তোমাকে। নির্মল চ্যাটার্জি, আমার সাথে ফোনে ওভাবে কথা হয় না। আপনাকে একটা ফোন নম্বর দেওয়া যেতে পারে, যেখানে আপনি আপনার প্রশ্ন কিছু থাকলে সেটা জিজ্ঞাসা করতে পারেন। আপনাকে নম্বরটা দিয়ে রাখছি। এটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ফিমেল উইংসের অফিসিয়াল ফোন নাম্বার। আপনি ফোন করে আপনার প্রশ্ন থাকলে জানতে পারেন। আমি জানি না ইন্ডিয়ান মংসের হয়ে কে রিপ্লাইগুলো দিচ্ছেন। যদি কেউ যোগাযোগের জন্য কিছু চায়, তাহলে যে রিপ্লাই দিচ্ছে সে যেন একটু প্লিজ নম্বরটা দিয়ে দেয়। তুলসীদাস দেবনাথ, আপনাকেও নম্বরটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা মায়ের বাড়ির নম্বর দিচ্ছি না, এটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিরই ফিমেল উইংস কলকাতার নম্বর দিচ্ছি। যদি ফোনে না পান তাহলে হোয়াটসঅ্যাপ করে নেবেন, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যেতে পারে, করে নেবেন। তুলসীদাস দেবনাথ আপনাকে বললাম। উষারঞ্জন আমিটাকে সেটা খোঁজার জন্যই এতক্ষণ ধরে কথা হয়েছে। তো আপনার যদি আমিটাকেই খোঁজার ইচ্ছা থাকে, আপনি লাইভটা শেষ হলে আরেকবার লাইভটা পারলে শুনে নেবেন, মানে রেকর্ডেডই থাকবে। সেখান থেকে যেটা ইচ্ছা পিক করবেন এবং আমিটাকে খুঁজতে থাকুন। আমিটাকে এভাবে আমি আপনাকে উত্তর দিতে পারবো না। আমিটাকে ওটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আমিটাকে আপনার ভিতরেই বসে আপনিই প্রশ্ন করছেন আমিটাকে, তো এটা আপনাকেই উত্তর পেতে হবে। প্রশ্নটা ভীষণ সুন্দর, উত্তর আপনাকেই খুঁজে বের করতে হবে। জুহু বৌদি, প্রণাম, প্রণাম নিও। লাইভে দেখছি আমাদের মাঝখানে জুহু চক্রবর্তী রয়েছেন, আমাদের খুব আদরের এক দিদি এবং বৌদি। জুহু বৌদি এবং শুভ্রদা বেদান্ত সোসাইটির, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির অনেক প্রথম থেকে তারা জড়িত। ভগবানের অনেক অনেক পুরনো ভক্ত, আমার থেকে ঢের ঢের পুরনো ভক্ত, এবং তারা অনেক কিছু জানেন। তারা লাইভ দেখছেন, মানে যাই হোক, প্রণাম নিও তোমরা। পবিত্র গোলদার, প্রণাম। আচ্ছা, কেউ একজন বলছেন যে থ্যাংক ইউ জুদি। আচ্ছা, কেউ একজন বলছেন আমার উত্তর পেলাম না, কি আপনার প্রশ্নটাই তো আমি দেখতে পাইনি। নরোত্তম দত্ত, মনের মৃত্যু কিভাবে হয়? বাহ, সুন্দর প্রশ্ন। জ্ঞান লাভে মনের মৃত্যু হয়, জ্ঞান লাভে মনের মৃত্যু হয়, তাছাড়া মনের মৃত্যুর কোনো উপায় নেই। একদম লিখে রাখুন, জ্ঞান লাভ ছাড়া মনের মৃত্যুর কোনো উপায় নেই। এবং জ্ঞান লাভ করতে গেলে এতক্ষণ ধরে যা কথা বললাম এগুলো তো লাগবে, মানে এগুলো প্রসেস। মূল লাগবে গুরুর পা, পারলে গুরু খুঁজুন, তার পা জোরে ধরুন, মানে জোরে মানে চেপে ধরতে বলছি না যাতে গুরুর পায়ে লাগে। গুরুর পা শক্ত করে ধরুন এবং প্রার্থনা করুন আমার মনের নাশ করাও। এই বাকি সব তো কথা। অরিন্দম মান্না, আপনার প্রশ্নটার কোনো ইয়ে পেলাম না। বিভিন্ন জায়গায় লেখা থাকে নাম চলছে, তো এর অর্থ কি আমি জানি না। নাম চলছে আমি এটা জানি না, এই বিষয়টা। রেখা বিশ্বাস, ধন্যবাদ। আর শিখা রয়, ধ্যানের শুরুতেই চিন্তা করতে পারি আমার আত্মার জন্য। হ্যাঁ, করতে পারো, তোমার যেটা ভাল লাগবে তুমি সেটা করো। তোমার যেভাবে ইচ্ছা, যেভাবে ভাল লাগবে শিখাদি, তুমি সেভাবে করো, কোনো অসুবিধা নেই। চায়না পাল, তোমার ভয়েসটা মাঝে মাঝে ভয়ঙ্কর লাগছে, মেরেছে রে চায়না দি। আমি জানি না, হঠাৎ হঠাৎ হয়তো ভয়েসটা কর্কশ লাগছে, হতে পারে। আচ্ছা, আর কিছু তো প্রশ্ন পাচ্ছি না, শেষে আসছি। হ্যাঁ, জুহুর বৌদি, জ্ঞান অজ্ঞানের পারে গেলেই তাকে পাওয়া যায়, ঠিক। আজকে তাহলে তো আর কারোর কোনো প্রশ্ন নেই। শিখাদিত, তোমার উত্তর আমি কি দিয়েছি?
যে ধ্যানের শুরুতেই আত্মচিন্তা করা যাবে কিনা, হ্যাঁ শুরু থেকেই করো। আর ধ্যান বলে কেন, সারাদিন ওই আত্মারই চিন্তা করো। কোন একটা টাইম আলাদা করে নিচ্ছ কেন যে শুধু এই সময় আমি আমার আত্মাকে খুঁজবো? কেন অন্য সময় যে তুমি স্নান করছো, তুমি খাচ্ছ, তুমি ঘুমাচ্ছ, সেই সময় তোমার আত্মা কি তোমায় ছেড়ে চলে যাচ্ছে? যাচ্ছে না তো। তো সব সময় নিজের ভিতরে খুঁজতে থাকো যে আমার আত্মা কোথায়, কোথায় তুমি, কোথায় সেই আমি, কোথায় সেই আমি। শুধু ধ্যানের শুরুতে কেন, সারাদিন ধরে এটাই খোঁজো, অফিস করতে করতে, ট্রেনে যেতে যেতে, আমিটা কোথায়, আমিটা কোথায়। নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, নিজের ভিতরে প্রশ্ন করো, আমিটা কই, আমিটা কোথায়, আমিটা কোথায়। যত বেশি খুঁড়বে তত বেশি গভীরে যাওয়া। খোঁড়া বন্ধ মানে গভীরে যাওয়া বন্ধ। 10টা বাজে প্রায়। আজকে তাহলে এই অবধিই থাক। সোমবার দিন স্বামী শিষ্য সংবাদের আলোচনা। আহ, আমাদের সাথে সবসময় থেকে লাভ নেই, আপনি বরঞ্চ ভগবানকে দর্শন করে যান। তার সাথে এক মুহূর্ত কাটানোটাই অনেক কিছু। মানে আমাদের সাথে থেকে বিশেষ কোনো লাভ হবে না আপনার। ভগবানকে যদি এক মুহূর্ত দর্শন করতে পারেন তাহলে আপনার অনেক লাভ হতে পারে। ভগবানকে দর্শন করে নিন। যুবদি ভালো থেকো, তৃষিতা ভালো থাকবেন সবাই যারা এখানে আমাদের সাথে ছিলেন। নিশ্চয়ই। আজকে এই অবধিই থাক। প্রণাম।